আরএসএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আজকে আমরা কথা বলবো দুর্নীতি ও রাজনীতি এই শিরোনাম নিয়ে। স্টুডিওতে দুজন অতিথি আছেন আলোচনা এবং বিশ্লেষণের জন্য। শুরুতে পরিচয় করে দিতে চাই তাদেরকে। আছেন আমার সঙ্গে মোহাম্মদ সায়েম খান, উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন এভিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমি একটু যাবো এভিএম মোশাররফ হোসেন আপনার কাছে। তবে তার একটি পরিসংখ্যান যদি বলি, দুর্নীতি ও রাজনীতি এই শিরোনামে আমরা কথা বলবো। টিএবি আর একটি রিপোর্ট বলছে যে দুর্নীতির কারণে দেশে জাতীয় আয়ের কমপক্ষে 3% ক্ষতি হয় এবং $12 বিলিয়ন পাচার হয়ে যায় দেশ থেকে বিভিন্ন মাধ্যমে। আসলে এই দুর্নীতির নেপথ্যে কি, এই যে সাম্প্রতিক যে দুর্নীতিগুলো, বেনজির কাণ্ড থেকে শুরু করে যতগুলো ঘটনা আমরা লক্ষ্য করলাম, রাজনীতি কিনা দুর্নীতির নেপথ্যে? রাজনীতির কারণেই দেশে দুর্নীতির বিকাশ ঘটে কিনা? আপনিও একজন রাজনীতিবিদ, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক আওয়ামী লীগ নেতা জনাব সায়েম খান এবং দেশ টিভির দর্শক শ্রোতা। আসলে রাজনীতি তো একটা নিয়ামক শক্তি। আপনি প্রশাসন বলেন, সমাজ ব্যবস্থা বলেন, সবকিছু রাজনীতির মাধ্যমে পরিচালিত। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বই রাষ্ট্র পরিচালনা করে। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব যদি গ্রহণযোগ্য না হয়, রাজনৈতিক নেতৃত্ব যদি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত না হয়, সেখানে তো সংকট তৈরি হইতে পারে। এটাই তো স্বাভাবিক, যার একটা চলমান প্রক্রিয়া এখন বাংলাদেশে আমরা লক্ষ্য করছি। কারণ বাংলাদেশে আপনি দেখেন, নির্বাচন নিয়ে আজকে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আজকে প্রশ্ন হচ্ছে, মানবাধিকার নিয়ে প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের সুশাসন নিয়ে প্রশ্ন হচ্ছে। তো সুতরাং এই যে ঘাটতি, এই ঘাটতিগুলির একটি সামগ্রিক যোগফল কিন্তু আজকে এই দুর্নীতি। আপনি দেখেন, আমরা যদি সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করি, আপনি যে কথাটি বলেন যে দুর্নীতি, আজকে দুর্নীতি কেন আলোচিত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তার প্রধান, যাকে আমরা মহাপুলিশ পরিদর্শক বলি থাকি, সেই মহাপরিদর্শক একজন যিনি ছিলেন, তার বিরুদ্ধে আজকে আকাশচুম্বী দুর্নীতির অভিযোগ। অথচ তার বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন উনি বলেছে দুর্নীতিবাজদের জিরো টলারেন্স, কোনো ক্ষমা নাই, 14 হাত মাটির নিচ থেকে তাকে খুঁজে বের করব। এই ধরনের নানা মুখরোচক বক্তব্য দিয়ে কিন্তু উনি একটা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই প্রদীপের নিচে যে অন্ধকার, আজকে কিন্তু সেটা উন্মোচিত হয়ে গেছে। অথচ উনি দেখেন, একজন আইজি সাহেব, কি পরিমাণ উনি সম্পত্তির মালিক এবং কিভাবে রাষ্ট্রযন্ত্রকে উনি ব্যবহার করেছেন। উনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মানে ওই অধীনে ছিলেন, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে উনি ব্যবহার করেছেন। এখন যদি আপনি বলেন এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব একটাই কারণে, যে ক্ষমতাসীনদের ছত্রছায়া, এছাড়া কোনোভাবেই সম্ভব না। কারণ এই বেনজির সাহেব আপনি দেখেন, আওয়ামী লীগ আজকে প্রায় 15.5 বছর ক্ষমতায়, 13 বছর উনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উনি 2010 থেকে 2015 সাল পর্যন্ত ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার ছিলেন। উনি 15 থেকে 20 পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন এবং 20 থেকে 22 পর্যন্ত উনি পুলিশের আইজিপি ছিলেন। এবং আমরা যতটুকু পত্রপত্রিকা বা আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ওনার এই সম্পদ আরোহণের সময়কাল হলো 2014 এবং 2014 থেকে 2022 পর্যন্ত। এইটা সাধারণত দেখা যাচ্ছে যে এই সময় উনি সবচেয়ে বেশি সম্পদ অর্জন করেছেন। এখন আপনি বলতে পারেন যে এই 2014 পর উনি কেন লাগামহীন হয়ে গেলেন? কারণ একটাই কারণ, যে আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আপনি জানেন 2014 পর থেকে বাংলাদেশ শাসন ব্যবস্থা নিয়ে মানে হাজারো কোশ্চেন, যে নির্বাচন হচ্ছে না, প্রশাসন নগ্ন দলীয়করণ, প্রশাসনকে নিজেদের দলীয় ক্যাডারদের মতো ব্যবহার করা হচ্ছে। এইগুলির মূল ক্রিয়ানক ছিলেন এই বেনজির আহমেদ এবং আরেকজনের নাম এখন আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে উনি প্রধান, আব্দুল আজিজ আহমেদ সাহেব। এরা কেন? কারণ এরা মনে করেছিল যে আওয়ামী লীগ যে আজকে ক্ষমতায়, আজকে যে রাষ্ট্রীয় ক্ষমতায়, এর পিছনে মূল ক্রিয়ানক ছিলেন এই বেনজির এবং আজিজ। তারা কিন্তু রাজনীতিবিদ না, রাজনীতির দরকার নেই। আমি বলছি যে দুর্নীতির নেপথ্যে কি রাজনীতি কিনা, বা রাজনীতির কারণে। আমি তো সেটাই বলছি, আমার বক্তব্য স্পষ্ট হলে আপনি বুঝতে পারবেন। কারণটা হলো কি, এই যখন আওয়ামী লীগ 2014-তে বিনা প্রতিদ্বন্দ্বী 153 জন হয়ে গেলেন, তখন এই বেনজির সাহেব অথবা এই যে আজিজ সাহেবের যদি একটি বক্তব্য শোনেন, খুব সারা জাগানো একটা, যে 2018 নির্বাচন সম্বন্ধে উনি বলেছে, পৃথিবীর ইতিহাসে এত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি দেখিনি। এই বেনজির সাহেব বলেছে, যখন 2014-তে নির্বাচনী রাজনীতির দলেরগুলো ব্যাপক মতপার্থক্য, আন্দোলন রাজপথে, তখন উনি বলেছিলেন আন্দোলনকারীকে দেখলে বুকের উপরে গুলি করে দাও।
অর্থাৎ একটি দলকে ক্ষমতায় রাখার জন্য যত রাষ্ট্রীয় মেকানিজম, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রশাসনকে উনি এমনভাবে ব্যবহার করেছেন, ওই যেমন আপনি একটি জিনিস, যার কারণে এই যারা ক্ষমতাসীন ছিলেন, মানে এখনো যারা আছেন, তারা এই বেনজির আজিজদের দুর্নীতি দেখে নাই। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আমি যতটুকু আমার নলেজে জানি, আপনার দীর্ঘদিন জানেন, যে আমাদের এই যে কে কি করে বা আমরা কে কি করি, এর জন্য কিন্তু সরকারের বেশ কিছু গোয়েন্দা সংস্থা আছে। আপনার যদি পুলিশে দেখেন, এনএসআই আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, আপনার আর্মিতে ডিজিএফআই আছে, তাইলে এবং এদের আবার কাউন্টার ইন্টেলিজেন্স আছে, কিন্তু একটা যদি ফেল করে আরেকটা কিন্তু সেই জায়গায় শূন্যস্থানটা পূরণ করে। আমি গত পরশুদিন যদি দেখেন, আমাদের সেনাবাহিনীর একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ সাহেব, ওনার একটা আর্টিকেল পড়লাম, উনি বললো আমি দীর্ঘদিন এই গোয়েন্দা সংস্থায় কাজ করেছি, এই আজিজ এবং জনাব বেনজির আহমেদ সাহেব যে কাজগুলি করেছে, সরকার এটা জানে না, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আমাদের এই যে মানে বেশ কিছু গোয়েন্দা সংস্থা রাখা হয় এই কারণে, একটি যদি ফেল করে আরেকটা যেন সেটা মেকআপ করে, আর ফেল করার, উনি বলছে ফেল করার কোনো সুযোগ নেই। এগুলো তো সব সরকারের আমলেই তো রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতিগুলো হচ্ছে, এমনটা মনে করেন কিনা আপনি? না, এই সরকার আপনাকে এত সরলীকরণ করলে কি আপনি হবে? আপনি কি অন্য গভর্নমেন্টের আমলে বেনজির তৈরি হয়েছে? অন্য গভর্নমেন্টের আমলে কি আব্দুল আজিজ তৈরি হয়েছে? অন্য গভর্নমেন্টের আমলে কি এই যে আনার একজন এমপি সাহেব? অন্য গভর্নমেন্টের আমলে কি কোনো দুর্নীতি হয়নি? হতে পারে, কিন্তু মাত্রাটা কত? দুর্নীতির অর্থ এই, অথবা ক্ষমতার অপপ্রয়োগের অর্থ এই যে আপনি টোটাল গভর্নমেন্ট রাষ্ট্রীয় সিস্টেমটা চেঞ্জ করে দেবেন, ভোটের রাজনীতিটাকে আপনি নির্বাচনে পাঠাবেন, সেইটা কি হয়েছে? আপনি দেখেন এই যে 2014 ইলেকশন হয়নি, এই যে দুই কর্মকর্তা, এদের প্রত্যক্ষ ভূমিকার কারণে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, আওয়ামী লীগ পুরস্কার হিসেবে এদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই মোহাম্মদ সায়েম খান, আপনার কাছে আসলে ক্ষমতার সঙ্গে সম্পর্ক থাকলেই কি মানে অপরাধ বা অপরাধ করে পার পাওয়া যায় কিনা, আমরা যদি সবগুলো সরকারের আমল দেখি কিংবা সামগ্রিক বিবেচনায়, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোশাররফ ভাইকে। দেখেন, আপনি আজকে টপিকের সাথে যে বিষয়টি এনেছেন, এটি গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। দুর্নীতির সাথে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক আছে কি না, এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমি মনে করি আমাদের সার্বিক জীবনযাত্রা যেদিকে অতিবাহিত হয়, আমাদের জীবন আচারের মধ্যে যে সংস্কৃতি ফুটে ওঠে, তার একটা আঙ্গিক রাজনৈতিক সংস্কৃতি। আমাদের সামাজিক সংস্কৃতি আছে, আমাদের অর্থনৈতিক সংস্কৃতি আছে, আমাদের সংস্কৃতির নিজস্ব একটা ঢং আছে, এবং এই সংস্কৃতি, রাজনীতি, তার যে গতিপথ এবং রাজনীতি যেভাবে পরিচালিত হয়, তার যে ধরন, তার সাথে তার একটা নিজস্ব ঢং আছে, এবং সেটাকে রাজনৈতিক সংস্কৃতি বলে। রাজনৈতিক সংস্কৃতিতে দুর্নীতির সাথে সম্পর্কটা অবশ্যই আছে। এখন এটা কখন থেকে শুরু হলো? এটা যখন থেকে শুরু হলো, যখন রাজনীতি নীতিহীন এবং আদর্শহীন লোকদের হাতে চলে গেল, অরাজনৈতিক লোক যখন রাজনীতির ক্ষমতার মঞ্চ দখল করলো, যেটা রাজনৈতিক নেতাদের করার কথা ছিল, সেটা যখন কোনো সেনা শাসক সেই জায়গাটা দখল করলো এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে পরিচালিত করা হলো, তখন এই নেক্সাসগুলো গড়ে ওঠে। যে কারণে সেনা শাসক এবং সামরিক স্বৈরাচার হিসেবে জিয়াউর রহমান বলেছিলেন, দম্ভ করে বলেছিলেন, আই শ্যাল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। যখন রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য কঠিন হয়ে যায়, তখন রাজনীতির পথে হাঁটতে গিয়ে রাজনীতিবিদরা অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়, সেখান থেকে অন্য কেউ রাজনীতিতে এই সুযোগটা নিয়ে থাকে। দেখেন, আজকে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, এই যে লোকটা দুর্নীতি করেছে, আপনি যদি দেখেন, সে একজন ব্যক্তি, তার একটা ব্যক্তিগত দায় আছে, সে একটা সামাজিক পরিসরে বেড়ে উঠেছে বা তার একটা সামাজিক পরিসর আছে, তার সামাজিক দায় আছে। তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, রাষ্ট্রের এবং জনগণের প্রতি দায় আছে। তিনি যখন দুর্নীতিটা করলেন, তিনি তখন রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, এমনকি নিজের সাথে তার যে ওয়াদাবদ্ধতা, তার যে মানে এক ধরনের অঙ্গীকার, সেটাকে তিনি বরখেলাপ করলেন। এখন তিনি যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতির দায়ভার সম্পূর্ণভাবে তার। এটার সাথে রাজনৈতিকভাবে যদি এমন হতো যে যিনি দুর্নীতিতে দায়ে অভিযুক্ত বা যার নামে অভিযোগ এসেছে, তিনি যদি দুর্নীতির টাকা
তিনি যে মানে যে আওয়ামী লীগের দিকে বা সরকারের দিকে, যেহেতু সরকার দলীয় দল আওয়ামী লীগের কোনো ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন কিনা, তিনি তার যে গচ্ছিত সম্পদ সেটা নিশ্চিতভাবে আওয়ামী লীগকে দান করেন না, দুর্নীতির উপায়ে যে অর্জিত। তার মানে আওয়ামী লীগের সাথে এই দুর্নীতির কোনো নেক্সাস নাই। যদি থাকতো তাহলে তিনি এটা আওয়ামী লীগের সাথে এই আওয়ামী লীগের কাজের জন্য এই টাকা ব্যয় করতেন বা আওয়ামী লীগের হিসাবে এই টাকাটা দিতেন। কিন্তু তিনি সম্পূর্ণভাবে তার নৈতিক স্খলনের জায়গা থেকে ব্যক্তিগত দায় অঙ্গীকারকে ভঙ্গ করে তিনি এই দুর্নীতি করেছেন। প্রশাসনে দলীয়করণের কথা বলা হচ্ছে। আজিজুল হক কলেজ থেকে এক বিসিএসে 20 জনের বেশি এএসপি হয়েছিল, এরপরে আর এই কলেজের কোনো খবর আমরা শুনি না যে এখান থেকে বিসিএস ক্যাডার বের হচ্ছে। এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখন বিসিএস বা চাকরি প্রার্থীদের পড়ালেখার যে পরিমাণ হার, অন্য কোনো গভর্নমেন্ট বা সরকারের আমলে এই হার ছিল কিনা। তাই ছেলেমেয়েরা চাকরি প্রার্থী হয়ে চাকরির পড়ালেখায় এতটা মনোযোগী এবং সময় ব্যয় করতেছে কেন? জীবনের সোনালী সময়গুলো সে চাকরি পাওয়ার জন্য ব্যয় করতেছে, কারণ সে জানে যদি পড়ালেখা সে করে, বর্তমান সরকারের আমলে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, প্রশাসনে কোনো ধরনের দলীয়করণ নাই এবং যারা মেধাবী তাদের চাকরি। সেজন্য আমি বলছি ক্ষমতার সঙ্গে সম্পর্ক থাকলে অপরাধ করে পার পাওয়া যায় কিনা। আমি এই ক্ষমতার সঙ্গে সম্পর্ক থাকলে অপরাধ করে পার পাওয়া যায় যদি যে দল ক্ষমতায় সেই দলের রাজনৈতিক অঙ্গীকার না থাকে। বেনজির আহমেদ বা যারাই অভিযোগে অভিযুক্ত হয়েছেন তারা কেউ পার পান নাই। দেখেন দুদক আইনজীবী, দুদকের তদন্ত আদালত সবাই কিন্তু স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারতেছে না। কেউ ধরাছোঁয়ার বাইরে আছে। আপনি যদি আপনার কাছে যদি জানা থাকে আপনি সুস্পষ্টভাবে সেটা প্রমাণ উপস্থাপন করেন, অবশ্যই এরকম প্রমাণ যদি সামনে আসে নিশ্চিতভাবে সেটা বাচ্চুর বিরুদ্ধে দুদকের তদন্ত চলতেছে। দুদক যদি তাকে অভিযুক্ত করে আদালতে যায় এবং আদালত সেখানে স্বাধীনভাবে আদেশ দিবে, তার তো দুদকের তদন্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখন আপনাকে বুঝতে হবে যে প্রশাসনের দলীয়করণ নিয়ে যে কথাটা উঠলো সেটা এখন যদি আপনি দেখেন যে তাহলে কেন আগের সরকারের আমলে, বিশেষ করে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায়, তখন কেন চাকরি প্রার্থীরা এরকম সোনালী সময়টা পড়ালেখার পিছনে ব্যয় করতো না? কেন তারা বাইরে যাওয়ার জন্য, কেন তারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো? কারণ তখন হাওয়া ভবন থেকে তালিকা প্রেরণ করা হতো এবং প্রশাসনকে সম্পূর্ণ শতভাগ দলীয়করণ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিসিএস এর প্রশ্ন পাওয়া যেত এবং অনেকে হলে থেকে পরীক্ষা দিয়ে প্রশাসনের ক্যাডার হয়েছে। যেটার উদাহরণ আমি দিলাম, বগুড়ার একটা কলেজ থেকে 100 জন মানে 20 জন এএসপি। এখন আপনি দেখেন মোশাররফ ভাই এখানে বললো যে মাত্রা, যে কোন সরকারের আমলে কিভাবে মাত্রা হয়। মাত্রা তো নির্ধারণ হয়ে গেছে সেদিন যখন দেখা গেছে যে 5 বার আপনি ক্ষমতায়, 5 বার আপনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এবং আপনি যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন তখন বাংলাদেশের সকল ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করতে পারেনি, কারণ প্রধানমন্ত্রী কার্যালয়, সচিবালয় এবং তার সাথে প্যারালালি হাওয়া ভবন থেকে আরেকটা অদৃশ্য সরকার এই রাষ্ট্র ব্যবস্থা চালাতো। মানে এই যে 3-4 ধরনের সরকার ব্যবস্থা, দৃশ্যমান অদৃশ্যমান সরকার ব্যবস্থা দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে আপনি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, আপনি তখন গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আপনি লুটপাট তন্ত্রের মধ্য দিয়ে দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এবং তার উদাহরণ আমরা ভুরি ভুরি দেখি এবং আমরা দেখি স্বয়ং বিএনপির নেতা তারেক রহমান মানি লন্ডারিং এবং টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি। তাই এরকম নেতৃত্বের মুখে নিশ্চিতভাবে দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না। আমরা বলতেছি যে দুর্নীতি যেই করুক, আমাদের রাজনৈতিক অঙ্গীকার আছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের শূন্য সহিষ্ণুতা এবং বর্তমান সরকার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে সে যে পর্যায়ের মানে লোক হোক না কেন, ব্যক্তি হন না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি। সেটা কি দুর্নীতি হয়ে যাওয়ার পরে শূন্য সহিষ্ণুতা নাকি মানে দুর্নীতি যেন সুযোগটি বন্ধ হওয়ার আগে থেকে করা উচিত? এটা আমাদের সকলেরই প্রত্যাশা হওয়া উচিত যে দুর্নীতির যাতে সুযোগ না থাকে। কিন্তু আপনি দেখবেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেই শক্তির জায়গায়, শক্তিমত্তার জায়গায় নাই। রাষ্ট্র যে নীতির উপর পরিচালিত হয়, রাষ্ট্রের নীতিকে যে কেউ প্রশ্ন করে নড়বড়ে করে দিতে পারে। কারণ আমাদের এখানে সমাজ ব্যবস্থা অনেক শক্তিশালী। রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার আগেই যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে একটি সুদৃঢ় রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইলেন, তখনই তাকে হত্যার মধ্য দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থাকে আবার ভেঙে চুরে নতুন ভাবে সাজানো হলো। তার মানে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাটাই কখনো দাঁড়াতে পারেনি, বরং গত
15 বছর ধরে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকার কারণে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা সুদৃঢ় হচ্ছে। আমরা মনে করি আগামীর বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশ হবে, সেখানে স্বচ্ছতা, জবাবদিহি এগুলো নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে কেউ দুর্নীতির সুযোগ পাবে না এবং সেই সুযোগের পথ বন্ধ করা হবে। কিন্তু দীর্ঘদিনের যে অচলায়তন, আমাদের সংস্কৃতিতে দুর্নীতির যে জায়গাগুলো তৈরি হয়েছে, তার যে বাতাবরণ, সেই বাতাবরণগুলো আমরা বন্ধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু এতদিনের যে জঞ্জাল, সেই জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না। আমরা মনে করি আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের মধ্য দিয়ে আগামীর যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হওয়ার মধ্য দিয়ে সেখানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এই দুর্নীতির সুযোগকে বন্ধ করা হবে। ধন্যবাদ। আমি এবিএম মোশাররফ হোসেন, আপনি কিছু বলতে চান কি? আমরা একটা বিরতিতে আমি একটু কথা বলি। এখানে সায়েম সাহেব অনেক কথাগুলি বলেছে, আমি একটা শুধু বলি। উনি বলেছে বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে কত সালে? 2000 সালে। কে সায়েম সাহেব কনফার্ম? 2001 সালে ধরলাম। 1 সাল ওনার কথা, অরিজিনাল 2000 সালে। এখন উনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার লোক। 2001 সাল আমি চ্যাম্পিয়ন হয়েছে 2000 সালে, 2000 থেকে শুরু হয়েছে। তো 2000 সালে বা 2001-এ ক্ষমতায় কে ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আপনি অর্থনীতির হিসাবটা আপনি বোঝেন। অর্থনীতির হিসাব কিন্তু যেমন এখন 2024, এই রিপোর্টটা কিন্তু 2025-এ বের হবে। এবছর তো বের হওয়ার সুযোগ নাই। শুধু 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমাদের বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। এই দায়িত্বটা তারা অন্যর উপর চাপিয়ে দিতে চায়, নাম্বার 1। নাম্বার 2, এই যে ওনারা বেনজির আহমেদ, আজিজ আহমেদের যে দুর্নীতির দায়িত্ব নিতে চায় না। আপনি দেখবেন যে এমন একটা ভয়ের, এই যে উনি যে এলাকার বাসিন্দা গোপালগঞ্জ, এই যে সাবানা রিসোর্ট নাইকো পার্ক, ওইটা কিন্তু গোপালগঞ্জ এবং মাদারীপুরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। 621 একর জমি নাকি নিয়ে তৈরি করা হয়েছে। এবং আমরা পত্রপত্রিকে দেখে যাব, এখন ওখানে হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের এখন অভিযোগ করছে যে জোর করে আমাদেরকে জনাব এই বেনজির আহমেদ সাহেব সেই জমি লিখে নিয়েছে। তো ওখানে তো মাননীয় প্রধানমন্ত্রী ওই নির্বাচনী আসনের এমপি, ওনারা কি দেখেন নাই? ওনাদের কি গোয়েন্দা সংস্থা নাই যে কাকে জোর করে জমি লিখে নিচ্ছে? শুধু তাই না, আর একটি ভয়ঙ্কর জিনিস, আপনার আমি তো সাধারণ মানুষ, আপনাদের এই সরকারের একজন 2 বারের নির্বাচিত সংসদ সদস্য, এখনো সংসদ সদস্য, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু এর মধ্যে সাংবাদিকদের সাথে বলেছে যে এই সরকারই তাকে সিটিজেন টিভির মালিকানা দিয়েছে। তাকে বেনজির আহমেদ সাহেব তুলে নিয়ে তার 35% মালিকানা লিখে নিয়েছে। অথচ ভয়ের সংস্কৃতি, আমার একটু এরপর দিয়েন, ভয়ের কারণে এই কথাটি উনি প্রকাশ করতে পারে নাই। অর্থাৎ সারা বাংলাদেশটাকে এমন একটা ভয়ের জায়গা তৈরি করেছে আওয়ামী লীগ, এই যে আজিজ বেনজিরদের মাধ্যমে, যার কারণে আওয়ামী লীগের একজন নির্বাচিত সংসদ সদস্য উনি পর্যন্ত সাহস পাচ্ছে না যে তার উপর অত্যাচার হচ্ছে। ধন্যবাদ। আমরা একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, RSL দেশ সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RSL সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা আছেন। আমরা আবারও যেতে চাই এভিএম মোশাররফ হোসেন আপনার কাছে। আসলে দুর্নীতির দুষ্ট চক্র অর্থনীতিকে গ্রাস করছে কিনা, দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা আসলে কতটা দেখেন? হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম, এখন দুর্নীতি দমনের রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নাই। এটা যদি আপনি বলেন যে দুর্নীতি হচ্ছে, রাজনীতি জানে না অথবা রাজনীতি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা বিশ্বাস করার মতো। সেটি এখন কেন, যে কোনো সরকারের এটা সদিচ্ছা অবশ্যই দরকার। এখন আপনাকে দেখেন, সরকার যদি দুর্নীতির পৃষ্ঠপোষক হয়, তাহলে আপনি কিভাবে দুর্নীতি রোধ করবেন? আপনাকে একটা কথা বলি, যেমন এই বাজেট পেশ করা হয়েছে, আপনি দেখেছেন বাজেটে বলা হয়েছে আপনি যদি বৈধ আয় করেন আপনাকে 30% ট্যাক্স দিতে হবে, যদি আপনি বৈধ আয় করেন। আর যদি আপনি বিদেশে টাকা পাচার করেন তাহলে আপনাকে 15% ট্যাক্স দিয়ে আপনার এটাকে বৈধ করেন। শুধু 15%, এখানে কিন্তু আরেকটা শুভঙ্করের বাকি আছে। মানে কেউ যদি বিদেশ থেকে টাকা আনে তাহলে কিন্তু আমাদের সরকারের একটা ডিক্লারেশন আছে, আপনাকে তাকে 5% প্রণোদনা দিতে হবে। অর্থাৎ সে টাকা পাচার করলো, কোনো প্রশ্ন করা যাবে না, টাকা দেশে ফিরিয়ে নিয়ে আসলো, 5% সে প্রণোদনা পেল। আবার ওই টাকা সে হোয়াইট করলো, সেখানে 30% পাবে। তাইলে এটাকে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে নাকি? তাহলে এই উৎসাহিত কে করছে? রাষ্ট্র, রাজনীতি। আর রাজনীতি কারা আছে বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ এক। তারপর আপনি আরেকটি জিনিস দেখেন, এই যে দুর্নীতি রোধের আরো তো পদক্ষেপ তো সরকারকে নিতে হবে। এই যে আমরা জনাব বেনজির সাহেবের ব্যাপারে আমরা এখন প্রশ্ন করি, এই যে বেনজির সাহেব আমরা দেখলাম যে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম 2010 সাল পর্যন্ত উনি সরকারি পাসপোর্ট ব্যবহার না করে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করছে। তো প্রশ্ন হলো, এই পাসপোর্ট কে তাকে ইস্যু করেছে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানা মতে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে তো পাসপোর্ট করার ইস্যু নাই। অর্থাৎ রাষ্ট্র বা সরকার তাকে এই সুবিধাটা দিয়েছে এই দুর্নীতি করার মতো। এক, আবার আপনি দেখবেন এই যে উনি যে এখন দুদকের থেকে এবং ওই যে কথাটা সায়েম সাহেব বললো, আমি এর তীব্র প্রতিবাদ করছি। উনি বলছে সরকার ব্যবস্থা নিচ্ছে, সরকার কি আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে? নেই। বরং যখন একটা মিডিয়া নিউজ করলেন, একজন সংসদ সদস্য হাইকোর্টে রিট করলেন, আরেকজন আইনজীবী হাইকোর্টে রিট করলেন, তখন যখন হাইকোর্ট নির্দেশ দিল তখন দুদক নড়ে চড়ে বসলো। তারপরও সরকার, আপনি দেখেন সরকার ইচ্ছা করলে ওনাকে বিদেশে যাওয়া ঠেকাতে পারতেন, কিন্তু সরকার করেন নাই। তারপর আপনি দেখেন উনি ইমিগ্রেশন পার হয়ে বিদেশে চলে গেলেন। সাংবাদিকরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন উনি কোথায়, উনিকে আমি জানি না। যদি কোনো বাংলাদেশের আমরা যারা বিদেশে যাই, ইমিগ্রেশনের বাইরে দিয়ে যাওয়ার কি কোনো সুযোগ আছে? ইমিগ্রেশন কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাহলে সরকারের পৃষ্ঠপোষকায় তো জনাব বেনজির সাহেব বাংলাদেশ ত্যাগ করেছে। তো সুতরাং এইটা দুর্নীতিকে উৎসাহিত করা এবং দুর্নীতিকে সেল্টার দেওয়া সরকারের সবচেয়ে বড় কাজ বলে আমরা মনে করি। আরেকটি জিনিস আপনি দেখেন, সব আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এই দুর্নীতির সাথে কিভাবে যুক্ত করা হয়েছে। এই যে জনাব আজিজ সাহেবের ভাইদের ব্যাপারে আজকে আমরা দেখলাম যে তার এই ন্যাশনাল আইডি কার্ড কিভাবে নিল তার দুই ভাই, সেটা তদন্ত কমিটি করলো। তাহলে ন্যাশনাল আইডি কার্ডটা কে দিয়েছে? বাপের নাম চেঞ্জ, মায়ের নাম চেঞ্জ, নিজের নাম চেঞ্জ, তাহলে কিভাবে হলো? অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকগুলি এই দুর্নীতিগুলি আজকে করা হয়েছে। তা সামগ্রিকভাবে আপনি যে কথাটি বলছেন, রাজনীতির নেতৃত্ব যদি এই দুর্নীতির সাথে ইতিবাচক ভূমিকা না পালন করে, কোনো লোক দুর্নীতি করার মতো কোনো সাহস বাংলাদেশে নেই। এবং বর্তমান আওয়ামী লীগের আমলে এটা আরেকটি জিনিস আপনি দেখেন, আজকে যদি আপনি পত্রিকা দেখেন, যুগান্তরে দেখেন, যে আমরা দেখেছি এই সরকারের আমলে আজকে আমার বিদ্যুৎ লাগে 14,000 মেগাওয়াট সর্বোচ্চ। সরকার বলে আমার উৎপাদন ক্ষমতা 30,000 মেগাওয়াট, অর্থাৎ আপনি আরো 16,000 মেগাওয়াট বেশি উৎপাদন করছেন। বরং আপনি আমাদের যে বাংলাদেশের জাতীয় যে মানে সরকারের যে বিদ্যুৎ কেন্দ্রগুলি, সেগুলিকে বসিয়ে রেখে আপনি রেন্টাল, কুইক রেন্টালকে ভাড়া দিচ্ছেন। এবং এবছরও বাজেটে বরাদ্দ রেখেছে যে 28,000 কোটি টাকায় ভাড়া দিতে হবে। তাহলে এটা কি দুর্নীতি না? আপনি আমার নিজের সম্পদকে ব্যবহার করলেন না, অথচ অন্যদেরকে ব্যবহার করলেন। এবং কারা তারা আপনি একেবারে নাম যদি আপনি দেখেন, আওয়ামী লীগের সমর্থিত ব্যবসায়ীরা, তাদেরকে আজকে আপনার এই প্রণোদনার নামে তাদেরকে আপনি সোজা কথা দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছেন। শুধু তাই না, আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমার দেশে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা আছে। আমি 1 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আনি নাই, আদানির। এই কিছুদিন আগে আপনি দেখছেন 10,000 কোটি টাকা তাদেরকে পেমেন্ট করা হয়েছে। এটা কার স্বার্থে? অর্থাৎ আমরা মনে করি সমস্ত রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়েছে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। সরকার আজকে দুর্নীতি বলেন, ক্ষমতার অপব্যবহার বলেন, রাষ্ট্রীয় পিছুতা বলেন, সবকিছু আয়োজনে সরকার এখন এত বেশি পারদর্শী যে দুর্নীতিকে এখন তারা কোনো অবস্থায় নিচ্ছে। আমি একটু অ্যাডভোকেট সাইম খান আপনার কাছে একটু আসতে চাই, আসলে কি বলবেন দুর্নীতির দুষ্ট চক্র অর্থনীতিকে কিভাবে গ্রাস করছে, দুর্নীতি নিয়ন্ত্রণ রাজনৈতিক সদিচ্ছা কতটা দেখে? এখানে দেখেন মোশাররফ ভাই প্রথমে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যে গল্পটা বললেন, এবং তিনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 2001-এর রিপোর্ট 2002-এ হয়েছে। তার মানে দুর্নীতির যে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাটা এটা আওয়ামী লীগের হাত ধরে শুরু হয়েছে, উনি বলতে চেষ্টা করেছেন। এখন দেখেন আপনি, আওয়ামী লীগ 2001 সালের অক্টোবরে নির্বাচন হয়েছে, 3 মাস আগে ক্ষমতা ছেড়েছে। তার মানে অক্টোবর মানে আওয়ামী লীগ মাঝামাঝি অর্ধেক টাইম 2001-এর অর্ধেক টাইম ক্ষমতায় ছিল, বাকি অর্ধেক টাইম তত্ত্বাবধায়ক এবং বিএনপি। এখন আপনি যদি দেখবেন এ পর্যন্ত নির্বাচনের পরে সবচাইতে বেশি প্রাণহানি 2001 সালে হয়েছে। তার মানে একটি সরকার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে সাথে সাথে সারা দেশে ম্যাসাকার করেছে, 5 শতাধিক লোককে মেরে ফেলেছে। দুর্নীতির সাথে সম্পর্ক আমি বলতেছি, একটা সরকার যখন এতটা প্রতিহিংসা পরায়ণ হয় এবং মানে নারী ধর্ষণ একেবারে ইতিহাসের নেক্কারজনক পর্যায়ে পৌঁছে গেল, ভোলার চর ফ্যাশনের এক রাত্রে 2 শতাধিক নারী গণধর্ষণের শিকার হলো। এইটা একটা সরকার যখন ইনকামবেন্ট হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার ক্যাডার বাহিনী তৈরি করে অন্য দল অন্য মতকে যখন নিষ্পেষণ করে, নৌকায় ভোট দেওয়া একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগের কারণে যখন মুসল্লির দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়, তখন যারা অসৎ বা যারা একটা ওই ইন্টেনশন নিয়ে রাজনীতিতে আসে, তারা কিন্তু দুর্নীতি করার একটা সুযোগ পেয়ে যায়। সেই লাগাম বিএনপি 5 বছরে আর টেনে ধরতে পারে নাই। আমি মনে করলাম, যদি আমি ধরেও নেই মোশাররফ ভাইয়ের কথায় যে 2001-এ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু 2002 আপনি বন্ধ করতে পারলেন না, 3-এ পারলেন না, 4-এ পারলেন না, 5-এ পারলেন না। ঠিক আপনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন, চ্যাম্পিয়ন হওয়া বন্ধ হয়ে গেল।
এবং গত 20 বছরে সে চ্যাম্পিয়ন আর দুর্নীতিতে আমাকে হতে হলো না। তার মানে চ্যাম্পিয়ন হওয়ার লেগাসিটা আপনি আপনার রাষ্ট্রযন্ত্রের মধ্যে, সরকার যন্ত্রের মধ্য দিয়ে তৈরি করেছিলেন। এখন আসেন মোশাররফ ভাই, এখানে যে কথাটা বলেছেন কালো টাকা সাদা করার যে সুযোগ, মোশাররফ ভাইকে আমি বলতে চাই, মোশাররফ ভাই যে টাকাটা অর্থনীতির, জাতীয় অর্থনীতির বাইরে আছে, যে টাকাটা কোনোভাবে আসার সুযোগ নাই, সকল পথ বন্ধ হয়ে গেছে, সেই টাকাটা যোগ হলে আপনি মানে সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? নিশ্চিতভাবে আমি সন্তুষ্ট হব যে টাকাটা আমার বাইরে চলে গেছে, জাতীয় অর্থনীতির বাইরে, সেটা যদি অ্যাড হওয়ার কোনো ধরনের সুযোগ থাকে, পরবর্তীতে এটার উৎপাদনশীলতা, এটাকে অন্যান্য ট্যাক্সের আওতায় আনা, সেটাকে আরও অনেক কিছু করা যাবে। কিন্তু আমার জাতীয় অর্থনীতিতে যখন এই টাকাটা যুক্ত হবে তখন আমার অর্থনীতির সাইজটা বড় হবে এবং অর্থনীতির জন্য সেটা লাভজনক হবে। এটা আমি নতুনভাবে দিচ্ছি তা না, এটা তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে দেওয়া হচ্ছে বা বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে, এবং সেই টাকা সাদা করার সুযোগ তো আপনার দলের নেত্রী এবং আপনার দলের নেতা সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা অবস্থায় তারা নিয়েছেন। তা এই যে কালো টাকা সাদা করছেন আপনারা, এটার প্রচলন হয়েছে। এখন জাতীয় অর্থনীতিতে যখন কালো টাকা এসে যখন জাতীয় অর্থনীতিকে বুস্ট করার যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সুনির্দিষ্টভাবে বলেছেন যে যখন বড় মাছ ধরতে হয় তখন ছোট মাছ দিয়ে আধার দিতে হয়। এই কালো টাকা সাদা করার এই প্রসেসটাকে আমরা আধার হিসেবে দেখতেছি আমাদের জাতীয় অর্থনীতির ক্ষেত্রে। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, মোশাররফ ভাই বলছেন প্রণোদনা, বিদেশ থেকে টাকা যারা আনবে তাদের প্রণোদনা 5% না, তাদের প্রণোদনা 2.5%। আর একটা বিষয় হলো মোশাররফ ভাই বলছেন যে যার টাকা সাদা টাকা তাকে 30% ট্যাক্স দিতে হয়। 30% ট্যাক্স সবার না, এটা কিন্তু একটা লেয়ার আছে, সর্বোচ্চ 30% দিতে হবে, বেশি আছে। কিন্তু যে কালো টাকা সাদা করবে তার জন্য 15% করা হয়েছে, কারণ এই টাকাটা যখন ইনভেস্ট হবে, প্রফিট হবে, তখন জাতীয় অর্থনীতিতে আমি আরো অনেকভাবে এখান থেকে রাজস্ব আহরণ করার সুযোগ থাকবে। এখন কালো টাকা কতটুকু সাদা হয়েছে বা হবে সেটা অন্য প্রশ্ন। এখন মোশাররফ ভাই এখানে বললেন বেনজির আহমেদের পাসপোর্ট করা নিয়ে, যে তিনি সরকারি চাকরিজীবী কিন্তু ব্যবসায়ীর নামে পাসপোর্ট করেছেন। এখানে বললেন সাবেক সেনাপ্রধানের ভাইয়ের করা নিয়ে। মোশাররফ ভাইকে এটাও বুঝতে হবে, হারিস চৌধুরীর বউয়ের জাতীয় পরিচয়পত্র, এটাও কিন্তু তথ্য টুইস্টিং করে করা। তা হারিস চৌধুরীরটা কি সরকার, রাষ্ট্র একযোগে করে দিছে? নিশ্চিতভাবে না। তাহলে বিষয়টা হলো এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত না, এটা সরকারের সিদ্ধান্ত না। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এমন কিছু লুপহোল আছে, যে লুপহোল ব্যবহার করে আপনি সরকারি দলের হন বা না হন, আপনি এই সুবিধাগুলো ভোগ করতে পারেন। নিশ্চিতভাবে সরকারি সিদ্ধান্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ, নির্বাচন কমিশন বলে দেয় না হারিস চৌধুরীর বইয়ের জাতীয় পরিচয়পত্র এটা করে দিবেন। এবার আসেন একটা বিদ্যুৎ উৎপাদন দিয়ে অর্থনীতিকে কতটা গ্রাস করছে, আমাদের বিরতিতে যেতে হবে, 1 মিনিটে যদি শেষ করেন। অর্থনীতিকে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে সাধারণ জনগণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, কারণ একটা রাষ্ট্র যদি দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হয়, জনগণ তার সরকারি পরিষেবাগুলো পাবে এবং জনগণ তার যাপিত জীবনে কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করবে না। জনগণের যাপিত জীবনের স্বাভাবিক প্রতিবন্ধকতা যখন ফেস করে, তখন নিশ্চিতভাবে বলতে হয় আমাকে যে দুর্নীতির এই যাত্রা আমাদের যাপিত জীবনকে, আমাদের স্বাভাবিক অর্থনীতির ব্যাঘাত ঘটায়। কিন্তু আমি আপনাকে আগেই বলেছি, আমরা যে সামনের দিকে যাচ্ছি, আজকে যে তথ্য প্রযুক্তির আজকে যে ধরনের তথ্য উপাত্ত আমার সামনে উঠে আসতেছে, আজ থেকে 10 বছর বা 20 বছর আগে এই সুযোগ ছিল না। সামনের দিনগুলো আরো স্বচ্ছ হবে, আরো জবাবদিহির মধ্য দিয়ে আমরা সরকারি পরিষেবা জনগণের। বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে নিশ্চয় আরো কথা বলবো। প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RSL সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই, একদম শেষ পর্যায়ে রয়েছে। আসলে আপনি জানেন যে আর 2 দিন পরে কিন্তু ঈদ। আমরা একটু এভিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসি। 2 দিন পরে কিন্তু ঈদ, এবং ঈদ আসলে আসলে মানুষের যে ঘরমুখ মানুষের রাজধানী ছাড়ার যে একটি হিড়িক, সেটি আমরা লক্ষ্য করি। এবার ঈদ যাত্রা আপনার কাছে কতটা সুখকর বা স্বস্তিদায়ক বলে মনে হয়? যদিও বা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা জানলাম যে বাস কিংবা আপনার ট্রেনের অবস্থা কিন্তু সে আগের মতোই, কিন্তু শিডিউল বিপর্যয় তো আছেই, বাসেও কিন্তু কিছুটা ভোগান্তি আছে, কি বলবেন? না, আজকে তো আমাদের পরিবহন ক্ষেত্রে তো একটা বিশৃঙ্খলতা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। পাশাপাশি বরং এইটার চেয়ে আপনি বড় উৎকণ্ঠাটা হলো যে এই যে চরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মূল্যস্ফীতি, এটাও কিন্তু সাধারণ মানুষকে এই ঈদ যাত্রার ক্ষেত্রে একটি চরম প্রতিবন্ধকতা তৈরি করছে। কারণ মানুষের যে একটা এই যে পবিত্র, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যে পবিত্র ঈদুল আজহা,
সেটা অনেকে আজকে এই যে এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকের জন্য কিন্তু বিরাট কষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদের কিন্তু অনেক চাপও আছে, তবে ভাড়া নিয়েও কিন্তু একটি নৈরাজ্য আছে। এটা তো আছেই, আপনার ভাড়া কেন, আজকে আপনি দেখেন এই জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে, এটার একটা সাইক্লিক অর্ডারতে এর একটা প্রভাব ভাড়ার উপর পড়ছে, পরিবহনের উপর পড়ছে, সামগ্রিক দ্রব্যমূল্যের বৃদ্ধি পড়ছে। সুতরাং সবকিছু তো আমরা একটা চেইন সিস্টেমের মতো। সুতরাং আজকে এই যে নানা এই যে যেটা আমরা মূল্যস্ফীতি বলি, এটার একটা প্রভাব তো দুনিয়ার সব জায়গায় পড়ছে। যার কারণে আপনি যে কথাটি বলছেন যে পরিবহন এখন পরিবহনের এই সংকটটা কেন তৈরি হচ্ছে, কারণ পরিবহন মালিকরা যারাও আছে তারা অতি উচ্চ মূল্যে তাদেরকে জ্বালানি কিনতে হচ্ছে। তারপর এখন এই যে সরকার আপনার অনেক রাস্তাঘাটে যেভাবে ওই যে ট্যাক্স ভাড়া বাড়িয়েছে, ফেরি টেরি ইত্যাদি মিলিয়ে, তার একটি সামগ্রিক প্রভাব তো ভাড়ার উপর পড়ে। তো সুতরাং আমরা মনে করি যে এই সকল ক্ষেত্রে জনগণের ব্যাপক একটা কষ্টসাধ্য ব্যাপার এবং যার একটি প্রভাব জনজীবনে কিন্তু পড়ছে। আমাদের সড়ক কতটা নিরাপদ হয়েছে? না, আমরা যদিও অনেকগুলো মহাসড়ক 4 লেন হয়েছে, এখন মানে দুর্ঘটনা এটা তো অনেকটা কিছু কিছু সড়ক এখনো কিন্তু বেহাল আছে। হ্যাঁ, বেহাল আছে, অনেকগুলি আছে। এখন এটা আজকে যদি হয়তো মহাসড়কগুলি কিছুটা আপনার হয়তো এখন চলাচল উপযোগী, কিন্তু আপনার যদি ইন্টারনাল যেগুলি বিভিন্ন উপজেলায় বা বিভিন্ন জায়গায় যায়, সেক্ষেত্রে কিন্তু নানা সংকট তৈরি হয়েছে। কারণ আমরা দেখছি যে বিশেষ করে বর্তমান যারা সরকার আছে, এরা এই যে সামগ্রিক উন্নয়নের চেয়ে মেগা প্রকল্পের দিকে এদের উৎসাহটা বেশি, যার কারণে আপনার অন্যান্য যে সংকটগুলি আমাদের আছে সেইগুলি থেকে কিন্তু সাধারণ মানুষের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে আমাদের যে ঈদ আসলে যে প্রাণহানির সংখ্যা বেড়ে যায়, আমরা প্রতি ঈদেই দেখি, যদিও এখন কিছুটা কমছে, এখন পর্যন্ত সেইভাবে আমরা লক্ষ্য করিনি। কিন্তু এই যে আপনার পরিবহন সেক্টরে যে চালক বলি বা পরিবহন সেক্টরে যারা কাজ করেন, শ্রমিক আছে, এদের আসলে আমাদের সে প্রশিক্ষিত কিন্তু শ্রেণী তৈরি হয়নি, কিন্তু কি বলবেন? না, এটা ঠিক আছে, এটা আমরা তো কিছুদিন আগে দেখেছিলাম যে এখন আপনার আমাদের এখানে আপনার লাইসেন্সের ক্ষেত্রে দেখবেন যে লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা খুবই কম। অনেক সময় দেখেন যে ওই যে হেল্পার অথবা যারা সহযোগী তারা গাড়ি চালাচ্ছে, যার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নানা দুর্নীতি অপব্যবহার এখানে আছে। আপনি দেখবেন, আমরা দেখেছি যে এর আগে একজন মন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন খালি ওই যে গাছপালা দেখলেই চিনতে পারলেই তাকে লাইসেন্স দেওয়া হোক। তো সামগ্রিকভাবে আপনি যে আলোচনাটা আজকে করছেন যে দুর্নীতি কিন্তু সকল ক্ষেত্রেই আছে। এখানেও আজকে আপনার গাড়ি ফিটনেসের ক্ষেত্রে আপনার যদি ধরেন একটু যদি প্রভাবশালী লোক হয়, তাদের গাড়ি ফিটনেসের কাছে কোনো প্রশ্ন তোলা যায় না, তারা অটোমেটিক গাড়ি চালানোর জন্য সুযোগ পেয়ে যায়। আবার দেখা যাচ্ছে যারা যোগ্য তারাও গাড়ির সুযোগ পাচ্ছে না। তো সামগ্রিকভাবে একটা বিশৃঙ্খলা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমি শেষ করতে চাই অ্যাডভোকেট সায়েম খান, আপনাকে দিয়ে শেষ কথা কি বলবেন? আমাদের ঈদ যাত্রা এবার কতটা স্বস্তির বা সুখকর হবে? যদিও এখনো মাত্র মানুষের বাড়ি যাওয়া শুরু হয়েছে, আগামীকালও যাবে, এবং সড়কগুলো কতটা নিরাপদ, ফিটনেস কতটা, আসলে ফিটনেসের জায়গাগুলো, গাড়ির যে ফিটনেস সেগুলো কতটা উন্নত হয়েছে, এবং পরিবহন সেক্টরে যারা শ্রমিক আছেন, চালক আছেন, সেই ক্ষেত্রে আমরা আসলে কতটা উন্নতি করতে পেরেছি। আমি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীকে যারা দেখছেন তাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ উল আজহা মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠানের একটি। বাংলাদেশের বিশেষ করে যারা শহরে বসবাস করে, এর অধিকাংশ মানুষ তাদের গ্রামের সাথে একটা নিবিড় সম্পর্ক, তাদের বেড়ে ওঠা, তাদের জীবন যাপন এগুলো গ্রামেই। তারা অর্থনৈতিক প্রয়োজনে শহরে আসে, যখন ঈদ, পালা পার্বণ, উৎসব দেখা দেয় তখন তারা ঘরমুখ হয়, গ্রামমুখী হয়। এই কারণে পরিবহনের উপর এই সময় একটা চাপ পড়ে। মোশাররফ ভাই পরিবহনের বিশৃঙ্খলার কথা এখন বললেন। মোশাররফ ভাই 20 বছর আগে পরিবহনের বিশৃঙ্খলার কথা বলবেন না, তখনকার চাইতে আমি মনে করি এখনকার বিশৃঙ্খলা কমেছে। তবে যেহেতু আমাদের এখানে একটা চাপ থাকে, আমাদের যে পরিমাণ জনগণ বা মানুষ ঘরমুখ হয়, সেই পরিমাণ আমাদের যানবাহনের সংস্থান না থাকায় অনেকে এই সংকটকে পুঁজি করে বেশি লাভ করার আশায় ফিটনেসবিহীন গাড়ি নামায়, অপেশাদার লোক দিয়ে করে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা এক ধরনের আমাদের এখানে মানুষদের এক ধরনের টেন্ডেন্সি তৈরি হয় সংকটের সময় সংকটকে পুঁজি করে তার আর্থিক লাভবান হওয়ার। এটা সব আমাদের সকল পর্যায়েই রয়েছে। আমরা এটা থেকে মানে চাই যে আমাদের এখান থেকে নৈতিক বোধোদয় মানে
নৈতিক বোধের উদয় ঘটুক। এখন মোশাররফ ভাই এখানে যেটা বললেন যে মূল্যস্ফীতির একটা চাপ মানুষের মধ্যে আছে এবং সরকার এটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করতে পেরেছে এবং অ্যাড্রেস করেছে বলেই সরকার সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে এবং সংকোচনমূলক মুদ্রানীতির উপরে ব্যাংকের সুদের হার বাড়িয়েছে। এই যে পরিসর, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং যারা অর্থনীতিবিদ তারা আশা করতেছে যে গভর্নমেন্ট যে বাজেট দিয়েছে সেই বাজেটের কর্মপরিকল্পনার মধ্য দিয়ে আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি 6.5-এ নামিয়ে আনা সম্ভব। আপনি লক্ষ্য করলে দেখবেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয় 2008 সালে, তখন মূল্যস্ফীতি ছিল 12.3%। সেখান থেকে গত 1.5 দশক কোভিডের আগ পর্যন্ত বা কোভিড কালীন সময় পর্যন্ত এই মূল্যস্ফীতিকে আমরা 5 বা 5-এর কাছাকাছি রাখতে সক্ষম হয়েছে। এটা গভর্নমেন্ট বা সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হয়ে জনগণের এই উচ্চ দ্রব্যমূল্যের চাপটা যখন জনগণের উপর পড়ে এটা বুঝতে পারে সরকার যখন সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করে তখন এগুলো সম্ভব হয় এবং আওয়ামী লীগ সরকার সেটা করে দেখিয়েছে। মোশাররফ ভাই বিরোধিতা করতে গিয়েও একটা জায়গায় অন্তত পক্ষে স্বীকার করে নিয়েছেন যে মহাসড়কগুলো এখন চলাচলের উপযোগী। আগে এটাও ছিল না, এখন 4 লেন হচ্ছে, 8 লেন হচ্ছে, 6 লেন হচ্ছে। আমাদের আগের চাইতে সড়ক দুর্ঘটনা কমেছে। এগুলো তো দৃশ্যমান উন্নয়ন এবং এই দৃশ্যমান উন্নয়নের কারণে মানুষের গতিশীলতা বেড়েছে। মানুষের গতিশীলতা বাড়লে অর্থনৈতিক গতিশীলতাও বাড়ে। এখন মোশাররফ ভাই বললেন যে সরকারের নজর শুধু মেগা প্রকল্পে না, সরকারের নজর জনকল্যাণের দিকেও আছে। বাংলাদেশে কে কখন চিন্তা করেছে যে ভূমিহীন গৃহহীন মানুষ তার ঠিকানা পাবে? এটা জননেত্রী শেখ হাসিনা চিন্তা করেছেন এবং জননেত্রী শেখ হাসিনা এই ছিন্নমূল মানুষকে প্রতি দায়বদ্ধ হয়ে আজকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বাজেট 1,30,000 কোটি টাকার মতো, মোশাররফ ভাইদের সময় বাজেটের দ্বিগুণ। আজকে শুধুমাত্র সামাজিক নিরাপত্তা তো জনকল্যাণের নীতি এবং সাথে উন্নয়ন দুটাকে একই সাথে যুগপথভাবে আওয়ামী লীগ মাথায় রেখে সরকার পরিচালনা। অসংখ্য ধন্যবাদ সায়েম খান, এভিএম মোশাররফ হোসেন, দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।